স্টুডেন্টস, বেঙ্গলি টিউশনে সকলকে স্বাগত। আমার আজকের গল্পটি হলো আইএসসি প্রবন্ধ ও গল্প সংকলনের অন্তর্গত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড। গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে প্রতিদিনের মতো কয়েকটা কথা আমি বলবো। লেখক 1918 সালে 4 ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায় বালিয়াডিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার শিক্ষাকাল কেটেছিল দিনাজপুরে, ফরিদপুরের রাজেন্দ্র কলেজে, বরিশালে তিনি BAM কলেজ ও কলকাতায়। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA ডিগ্রি লাভ করেন এবং 1960 সালে ডক্টরেট। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত রচনাগুলি হল লালমাটি, ক্যাম্বের আকাশ, কম্বল নিরুদ্দেশ, চারমূর্তি অভিযান, ভাঙা বন্দর, পদসঞ্চার, দুঃশাসন ইত্যাদি। তিনি 1970 সালের 8ই নভেম্বর মাত্র 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবার মূল গল্পে প্রবেশ করা যাক। তবে মূল গল্পে প্রবেশ করার আগে আমি বলবো, এই গল্পটি তিনি নিয়েছেন তার লেখা লক্ষ্মীর ঝাঁপি নামক গল্পগ্রন্থ থেকে। এখানে কিন্তু লেখকের গল্পকথকের কোনো নাম উল্লেখ করা হয়নি। এবার আমি মূল গল্পটি বলবো। বউবাজার স্ট্রিটে আর শিয়ালদার মোড়ের কয়েকটা ছোট ছোট গলি দিয়ে কিংবা স্টক লেনের পাশ কাটিয়ে একটা বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার নাম ছিল আগে সেকেন্ড হ্যান্ড মার্কেট, আর বাংলায় সবাই তাকে বলতো চোরা বাজার। এক সময় বোধ হয় এখানে চোরাই জিনিস বিক্রি হতো। আর এখানে এখন আর চোরাই জিনিস বিক্রি হয় না, কিন্তু সেই নামটা তার রয়ে গেছে। বৈঠকখানা মার্কেটে গাছপালার দোকানগুলির পার হয়ে বাজারের সীমান্তে এক অংশে উল্লেখযোগ্য কিছু নেই। নতুন পুরনো ওখানে প্রচুর সস্তায় জুতো পাওয়া যেত, সোলার সেট পাওয়া যেত, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারা স্টোভ, আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ সেখানে বিক্রি হতো। এইখানে যদি দাঁড়ানো যেত তাহলে নাকে স্পিরিট আর বার্নিশের গন্ধ একদম পৌঁছে যেত। তারপর তখন মনে হতো যেন আমি একটা ফার্নিচারের জগতে এসে পৌঁছে গেছি। নতুন পুরনো ফার্নিচার দোকানগুলি একদম ঠাসাঠাসি করে রয়েছে। ল্যাজারাস কোম্পানির আদি বার্মাটিক রং এমন পুরনো জিনিসগুলোর ওপর লাগালে এমন চকচকে করে দেবে, দেখে মনে হবে যেন একদম নতুন জিনিস। সেটা আনার পর 6 মাস ব্যবহার করার পর বুঝতে পারা যাবে যে সেটা বিশুদ্ধ চারুল কাঠ। আবার খাঁটি মেহগিনি বলে প্রচুর টাকা দিয়ে যদি কোনো আলমারি কিনে আনা যায়, তারপর কিছুদিন বাদে দেখা যাবে ফাটা কাঠের ওপর সেটাকে বার্নিশ করে মানুষের মাথায় কাঁঠাল ভেঙেছে। অর্থাৎ রাস্তার লটারির মতো। 1 আনা দিয়ে কাটা ঘোরালে পেলেন 3টে ছোট বিস্কুট, কিংবা কপালে যদি খুব ভালো জোর থাকে তাহলে চন্দন সামান জুটে যাবে। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিট কিনতে হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়ানো আমাদের সাহস কুলোয়, কারণ বউবাজারে প্রচুর সোনার দোকান আছে, সেখানে প্রচুর বড়লোকেদের যাতায়াত আছে। তাই মধ্যবিত্তদের সেখানে যাওয়াটা তখনকার দিনে দুঃসাধ্য, বা এখনও দুঃসাধ্যই আছে। আমি গিয়েছিলাম ছোট একটা বুককেসের সন্ধানে। লেখক এই চোরাবাজারে গেছিল একটা ছোট যদি বুককেস পাওয়া যায়, কিন্তু তিনি সেখানে বুককেস পেলেন না। ফার্নিচারের দোকানে এসে দেখলেন, কিন্তু বুককেস তিনি সেখান থেকে পেলেন না। তারপর ফিরে আসার সময় তিনি একটা রেকর্ডের দোকানে গেলেন। সেখানে দেখলেন যে একটা হিন্দি গান বাজছে আর অনেক রেকর্ড স্তূপাকার হয়ে পড়ে আছে। সেখান থেকেই তিনি একটা রেকর্ড বার করে দোকানদারকে বললেন যে এই রেকর্ডটা চালাও। দোকানদারটি হিন্দি রেকর্ডটা থামিয়ে সেই রেকর্ডটাকে বাজানো শুরু করলো। এই ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ডাম বাজছে, গিটারও আছে বোধ হয়, কিন্তু আর কি আছে
আমার বোধগম্য হলো না। নানান ঢঙের বিদেশি ছবি দেখছি, রেকর্ড শুনছি অনেক, কিন্তু এই জিনিস কখনো কানে আসেনি এর আগে। তারপর গান, নারী পুরুষ 4-5 জন কণ্ঠ আছে মনে হলো। যেমন অদ্ভুত বাজনা ছিল সেই রেকর্ডটা, তেমনি অদ্ভুত সুর ছিল। কেন জানি না, কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল। যদিও এই সুর একেবারে তা লেখকের অজানা ছিল, তবু মনে হতে লাগলো যেন তিনি কোথায় এটা শুনেছেন। উল্টো পিঠটা আবার চালাতে বলল, সেই একই গান সেখানে বাজছে। তখন জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই রেকর্ড পেলেন? জবাব এলো, চৌরঙ্গি অঞ্চলে ওদের যে এজেন্ট আছে দোকানদারদের, সেই এনে দিয়েছে। এ কোন ভাষা? কথক জিজ্ঞাসা করলেন। বিহারি মুসলমান দোকানদার কিছুই জানে না। সে হেসে বলল, কিয়া মালুম বাবু। 12 আনা পয়সা সেই রেকর্ডের জন্য সে চেয়েছিল। রেকর্ডটা নতুন ছিল এবং গানটাও লেখকের ভালো ছিল বলে লেখক আর দরদাম করল না। তিনি পুরো দামটাই তাকে দিত। হয়তো দরদাম করলে আরেকটু সস্তা তিনি পেতেন। বাড়ি ফিরে এসে তিনি রেকর্ডটাকে মেশিনে দিলেন। তার স্ত্রী করুণা উঠে এসে পড়ার টেবিল থেকে উঠে এসে বলল, দেখতে কি এই সব ছাইপাস চালাচ্ছ? তখন কথক বলল, দেখতেই তো পাচ্ছ রেকর্ড বাজাচ্ছি। কি বিটকেল বাজনা রে বাপু, এ কাদের গান? করুণা জিজ্ঞাসা করলো। কথক বলল, জানি না। জানো না তো আনলে কেন? চুপ করো, একটু শুনতে দাও, কথক বলেন। মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা। তারপর মুখের উপর টেনে আনলো রাজ্যের বিরক্তি। পাগল করে দিল যে। কোত্থেকে রাজ্যের ছাইপাস জোটাও তুমি জানো? পড়তে দেওয়ার মতলব না থাকলে তো বলো, সোজা ছাদে গিয়ে উঠে পড়ি। তারপর লেখক তাকে বলল আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। গান থামলে করুণার দিকে তাকালো। দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে বসে আছে। সেও আনমনা হয়ে গেছে এবং কাগজের ওপর আঁকিবুকি কাটছে। তখন জিজ্ঞাসা করলাম, খুব খারাপ লাগলো করুণা? করুণা একটু চুপ করে রইল। বলল, না, খারাপ লাগলো না, কিন্তু তুমি পড়াটা নষ্ট করে দিলে। কেন? ভারী আশ্চর্য লাগলো সুরটা। মনে হলো কবে যেন কোথায় শুনেছি। বললুম, ঠিক তাই, আমারও অমনিই মনে হচ্ছিল। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসলো। মেশিনটা তুলে রেখে ছবিও রেখে দেখি ও পড়ছে না, বরং ব্লটিং পেপারের ওপর আঁকিঝুঁকি কাটছে। আমিও কতগুলো খাতা টেনে নিয়ে তার পাশে বসে পড়লাম। একটা খাতাতেও মন দিতে পারছি না। দু কান ভরে যেন শুধু ওই রেকর্ডের সুরটাই বেজে চলেছে। কি হলো আবার? ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে, যেন খুব চেনা, যেন করুণা গুনগুন করে 2-1টা সুর নিজের মনেই গাইতে লাগলো। যদি ওই সুরটা চেনা যায়, কিন্তু কিছুতেই ওই সুরটা সে মনে করতে পারল না। মোট কথা, ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখল। এই একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা অর্থাৎ যখন আমরা অনেক চেনা মানুষের নাম বুঝতে পারি কিন্তু তার নামটা মনে করতে পারি না, তেমনি চাবির গোছাটা কোথায় রেখেছি সেটা অনেকক্ষণ চিন্তা করার পরও যখন খুঁজে পাওয়া যায় না, তখন যেরকম ছটপটানি জেগে ওঠে, ঠিক সেই রকম। রাতে খেতে বসে করুণা বলল, মনে পড়েছে। আমি চোখ তুলে তাকালাম। ছেলেবেলায় আমার তখন আসামে ছিলুম, করুণা বলছেন যে যখন তিনি আসামে ছিলেন তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন এরকম গান গাওয়া হতো। কথক বলেন, খাসিয়াদের গান কি? করুণা একটু বিভ্রান্ত হলো যেন, তারপর মাথা নেড়ে বলল, না না না, খাসিয়াদের নাচও নয়, ঠিক কি যেন এরকম করে সে চিন্তা করছে। একটু চুপ করে থেকে বলল, বর্ষায় মনে হয় ব্রহ্মপুত্রে যেরকম ডাক শোনা যায় সেই ডাকের আওয়াজ। পাহাড় ভেঙে নেমে আসা বড় বড় গাছকে স্রোতের টানে উটোর মতো ভাসিয়ে নেয়। দূরে পাহাড়ে হাতি গর্জে গর্জে ওঠে,
অথবা নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা। কি জানি। তখন লেখক বলছে যে করুণা যখন ঢাকের আওয়াজের কথা বলল, তখন লেখকের আবার মনে পড়ে গেল মানভূমের কথা। দুধারে কুসুম গাছের সারি, ঘন বাঁশের বন, তার ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে। ঝালদা পাহাড়ে দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা প্রকাণ্ড দিঘিতে পানডুবকির কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পানডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগাদের আওয়াজ। এদিক থেকে ওদিক থেকে, এদিক থেকে ওদিক থেকে, এরকমভাবে চারিদিক থেকে আওয়াজ শোনা গেল। তারপরে গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকারে কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবনের ঝালদার পাহাড়ের ভুতুড়ে ছবি, ওই নাগাদের আওয়াজ, হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠছিল। মনে পড়ছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাতে 42 আগস্টে বালুরঘাটের অন্ধকারে সাঁওতালি গ্রামগুলো থেকে তেমনিভাবে নাগা টিক্কারা রোল আমি শুনেছিলাম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগারা টিকারার আওয়াজ, ছৌ নাচের আওয়াজ, এদের সঙ্গে কোথায় এই রেকর্ডে যেন মিল আছে। তারপর বলেই উঠল, মিলছে না, অথচ কোথায় যেন মিলছে। কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক মনে আছে। কি যেন খারাপ লাগতে লাগলো। একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠী সেখানে এসেছিলেন। তিনি শহরের ওপরতলার বাসিন্দা। তিনি নিতান্তই করুণার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল বলে এই হরিজন পাড়ায় তিনি পা দিয়েছেন। মহিলাটি বিদুষী গুণবতী। ওয়েস্টার্ন মিউজিক তিনি ইউরোপ থেকে গানের ওপর তিনি ডক্টরেট করে এসেছে। তিনি একজন মারাঠি এক্সিকিউটিভকে ইঞ্জিনিয়ারকে বিবাহ করেছেন। করুণা দারুণ খুশিয়ে বলল, আইভি এসেছিস, খুব ভালো হয়েছে। আয় তো, এই গানের সুরটা দেখে বল তো যে এটা কোন গানের সুর। রেকর্ডটা দেখে কপালে কোঁচকালেন আইভি। কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে। বাজানো হলো। আইভি বিশেষ কিছুই বুঝতে পারলেন না। তারপর ছোটোখাটো একটা বক্তৃতা তিনি আমাদের শোনালেন এই রেকর্ড সম্পর্কে। তিনি কিন্তু কোনো সমাধান হলো না। শেষে ব্যাগ থেকে তিনি একটা টফি খেলেন আর মোড়কটাকে হাতে জড়াতে লাগলেন রিংয়ের মতো। করুণা বলল, সে তো বোঝাই যাচ্ছে অনেকে মিলে গাইছে সে গান। টফির মোড়কে একটা আংটির মতো জড়িয়ে আইভি বলে উঠল, নাও আই রিমেম্বার। সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে মনে হয় এরকম গান শুনেছি। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালো একবার, চোখে চোখ মিলল। উত্তরটা ঠিক মনোপুত হলো না। করুণা বলল, বিয়ে সুরের মতো মনে হচ্ছে কি? তাছাড়া সুরটা তো স্লাভ বলে। আইভি আবার আর সময় দিল না। যখন তিনি বলতে পারছেন না, তখন তিনি কী করলেন, তাড়াতাড়ি উঠে বললেন, চলি ভাই, নিউ অ্যাম্পিয়ারের একটা শো আছে, রিহার্সাল করতে হবে। এই বলে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। বললেন যে বাড়িতে তার কুকুর ন্যাসি একা রয়েছে, সেই জন্য এটা বলেও তিনি সেখান থেকে চলে গেলেন। ওর মোটরটা চলে যেতেই করুণা বললেন, জালিয়াত। আমি হাসলাম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপের গাছের তলায় ডক্টরেট ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি। 5 শিলিং কিংবা 7 ফ্রাঙ্ক দিলেই হয়। করুণা কিন্তু ডক্টরেট নয়, অতএব এ স্বাভাবিক ঈর্ষা। আসল কথা, শ্রীযুক্তা আইভিও আমাদের নিরাশ করে চলে গেলেন। তিনিও বলতে পারলেন না যে এটা কিসের সুর। আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। সেদিন রাতে আমার ঘুম ভাঙল। জল খেতে উঠেছি, হঠাৎ শুনলাম যে বাঘের ডাক। তখন তিনি বললেন যে কলকাতা শহরে কোথায় এই বাঘ ডাকছে। তারপরে তিনি বললেন যে মার্ক স্কোয়ারে মানে একটা সার্কাসের দল তাঁবু ফেলেছে,
সেখানেই হয়তো বাঘ ডাকছে। বাঘটা হয়তো ঘুমের মধ্যে সুন্দরবনে স্বপ্ন দেখছে, তাই এভাবে ডাকছে। কিন্তু কে জানি আমার এই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল, মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না। জানলার কাছে এসে দাঁড়ালুম। সামনের কয়েকটা পাম গাছ ছিল, তাদের মাথার উপর রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাক কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। রেকর্ডটা শুনে চমকে উঠলেন। তিনি বললেন, এই রেকর্ড কোথা থেকে পেলেন? তখন কথক বললেন, এই রেকর্ডটা আমি চোরাবাজার থেকে পেয়েছি। কি আশ্চর্য! কেন এ কলকাতায় এলো কি করে তাই ভাবছি। এই রেকর্ড গোপনে তৈরি হয়েছিল। ওই পর্যটক বললেন, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যক, কিন্তু এদের প্রত্যেকটি শিল্পীকেই ন্যাসিদের রাইফেলের গুলিতে, ন্যাসিরা যারা ছিল তারা এই গানগুলো যারা গেয়েছে তাদের প্রত্যেককে গুলি করে মেরে দিয়েছে। মাথার মধ্যে তখন বিদ্যুৎ খেলে গেল, জল করে উঠল করুণার চোখ। তখন লেখক বলেন, খুলে বলুন। ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। ন্যাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল তাদের যোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি আর অরিজিনাল, এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতা বাজারে। পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনেই সেই কান পেতে সেটা শুনছিলাম। কয়েক মিনিট স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। চারিদিক চুপচাপ করে আমরা সেই রাস্তা দিয়ে যে শোভাযাত্রা যাচ্ছে, সেই শোভাযাত্রার মিছিল যাচ্ছে, সেটা শুনছিলাম। পর্যটক আবার বলেন, এটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা রেকর্ডটা আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে। ছাত্র শোভাযাত্রার দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুমদুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। ঘরে স্তব্ধতা নেমে এলো। দূরে শুনেছি প্রাণের বন্যার ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষার মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচে নাগারা, বালুরঘাটের রাত্রির কাঁপানো টিকারার আওয়াজ, মার্ক স্কোয়ারে থেকে বাঘের ডাক, আর আছে এই ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলেমিশে এই সুরটা সৃষ্টি হয়েছে। লেখক তিনি আবিষ্কার করলেন। দেশে দেশে কালে কালে এই সুর এক, জানতুম, আমরাও এই সুর জানতুম। লেখক বলছেন, ঘুমন্ত রক্তের মধ্যে তলি ছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো, আমিও করুণার দিকে তাকালাম। দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বললেন, এই রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। অর্থাৎ এই রকম রেকর্ড যুগ যুগ ধরে চলে আসবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের গান। লেখক সেটা লাস্টে বুঝতে পেরেছিলেন। আজ এখানেই শেষ করলাম। তোমরা যদি এরকম নতুন অডিও আরও শুনতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।